মাত্র 7 দিনের টাইম পেল ঢাকা। এই শেষবারের মতো আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, আগামী 7 দিন, 7টা ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনারা নিজেদের না শুধরান তাহলে চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন। ভারতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে প্রফেসর ইউনূসকে শুধরাতে হবে। যদি এই অন্তর্বর্তী সরকার শুধরাতে না পারে তাহলে ভারত তারা তাদের মতো করে ব্যবস্থা নেবে, যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে ভারত। একদিকে ইউনূস সরকারের উপর ভারতের গভীর সন্দেহ, অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতার দাবি দেওয়ার লড়াই, এসবের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় নিরাপত্তা নির্দেশনা দেশে ফিরিয়ে নেওয়া আসলে সহজ নয়, কারণ তা করলে তিনি নিজেই সরকারের ভেতরে শক্তি হারাবেন। আবার ভারতকে ভুল বার্তা দিল তার পক্ষে বিপদ। তাই তিনি দিল্লি থেকে যে বার্তা পাচ্ছেন তা ঢাকায় হুবহু বলা অসম্ভব। গোপনে হয়তো বলবেন, কিন্তু প্রকাশ্যে সেটি তিনি বলতে পারবেন না। আপনারা জানেন যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি হচ্ছেন শেখ হাসিনার লোকাল গার্ডিয়ান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় কিন্তু এই অজিত দোভাল শেখ হাসিনাকে হিন্ডন বিমানবন্দরে রিসিভ করেছেন এবং শেখ হাসিনা নাকি অজিত দোভালের হাত ধরে অনেক কান্নাকাটি করেছেন সেই সময়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, ভারত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7 দিনের সময় দিয়েছেন। তার এই অরাজকীয়তা এবং পাকিস্তানের সাথে যে বন্ধুসুলভ আচরণ, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন ভারত। এরপরেও 7 দিনের সময় দিয়েছেন। এই 7 দিনের মধ্যে যদি না শুধরান ডক্টর ইউনূস, তাহলে তার অবস্থা খারাপ করবেন, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। চরম দণ্ডের জন্য প্রস্তুত থাকুন। এখন এই চরম দণ্ডটা কোন দিক দিয়ে হবে? অর্থনৈতিক দণ্ড নাকি আপনার হ্যাপি হোলি? এই খবরটা কালকে রাত্রিবেলা আমি পেয়েছি, তাই এটা পোস্ট করেছিলাম যে পাকিস্তানের ওদিকেও হবে দামাদ্দাম মাস্তে কালান্দার, এদিকে হবে হ্যাপি হোলি, এবং দুটো জায়গায় পরস্পর একই সঙ্গে হবে। পাকিস্তানে আগে হবে, 12 ঘন্টার মধ্যে বাংলাদেশে হবে, যদি বাংলাদেশের ক্ষেত্রে হ্যাপি হোলি হয়। আর যদি অর্থনীতি নিষেধাজ্ঞা যদি দেয় তাহলে পরে একদম সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। না খেয়ে থাকুন, কতদিন জিহাদ থাকে দেখি, কতদিন ভারত বিরোধী থাকে দেখি। এই খবরে আমি আবার আসছি। তার আগে খলিলুরের ব্যাপারটা একটুখানি বলে দিই। আমি বলেছিলাম খলিলুর কালকে ফেরেননি, খলিলুর থেকে যাবেন ডিনার করে। জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা করার খুব একটা ইচ্ছে ছিল, জয়শঙ্করের কাছে খবর পৌঁছেছিল এবং জয়শঙ্করজির সঙ্গে ওনার দেখা হয়েছে। আর দেখাটা কখন হয়েছে? দেখা হয়েছে সবার শেষে, আমি সে প্রসঙ্গে আসছি। তার আগে বলে নিই, এই যে ভারতে গিয়ে উনি ব্যাপক তোপের মুখে পড়েছেন। কেউ ওনার সঙ্গে অভদ্রতা করে, সরি, কেউ অভদ্রতা করেনি, সবাই ওনার সঙ্গে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেছে। কিন্তু একের পর এক যে বোম, যেটা চিঠিপত্রের বোম, এক একটা ডকুমেন্ট, যেগুলো একেবারে স্যাটেলাইট দ্বারা ছবি তোলা ডকুমেন্ট এবং প্রতিষ্ঠিত, যেগুলো এক একটা ডকুমেন্ট ওনার সামনে যে আসছে একটা করে দপ্তর ফেলে দিয়ে যাচ্ছে। তো একটা সময় এমন আসে যে উনি বলছেন যে আমি পাগল হয়ে গেছি যে কাকে উত্তর দেবো আর কাকে কি বলবো। এখন এই যে কনক্লেভটা যেটা হলো, সেখানে এবারে সভাপতিত্বের দায়িত্ব ছিল বাংলাদেশের। তা বাংলাদেশের হয়ে যিনি সভাপতিত্ব করছেন তিনি তো একটু বেশি বলবেন। তিনি মাত্র 1.5 মিনিটের, খলিলুর রহমান মাত্র 1.5 মিনিটের একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। উনি শুধু একটি ওখান থেকে একটি পয়েন্ট বেরোয়, সেটা হচ্ছে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বাংলাদেশের নীতি নয়। ভারতবর্ষের ব্যাপারে, ভেতরের ব্যাপারে আমাদের বাংলাদেশের হস্তক্ষেপ আমাদের নীতি নয়, এটা বলতে উনি বাধ্য হয়েছেন। ওখানে আরো সবাই মরিশাস যারা ছিল, সব শ্রীলঙ্কা সবাই বক্তব্য রেখেছে। সবথেকে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন উনি আমাদের মরিশাসের যিনি এনএসএ, তার সামনে। মরিশাসের এনএসএ নামটা আমি ভুলে গেলাম। মরিশাসের এনএসএ ওনাকে একটা প্রশ্ন করেছেন যে আচ্ছা খলিলুর সাহেব, আপনি এটা বলুন যে আপনারা কি করে বললেন এই সমুদ্রের আর কি এই আপনার প্রভু, আপনারা অভিভাবক, আপনারা এটা আপনারা কি করে বললেন? খলিলুরের কাছে কোনো উত্তর নেই। খলিলুর বলছে আমি কি করবো বলুন, তিনি বলেছেন, তার দায়িত্বে বলেছেন, আমি তো এইসব বলতে গেলে তিনি কখন কি বলেন তার মাথায় থাকে না। তিনি তো বলে দেন, তারপরে তো সামলাতে হয় আমাদের। আমরা খুব মুশকিলের মধ্যে পড়ে গিয়েছি,
তখন মরিসাসের সেই এনএসএ বলেছেন যে আপনারা এই ধরনের বক্তব্য যদি আপনারা একের পর এক দাগ দিয়ে থাকেন, তাহলে পার্শ্ববর্তী একটা বড় রাষ্ট্র সেই এতদিন ধৈর্য ধরে বসে রয়েছে, আমরা যদি হতাম তাহলে কিন্তু আমরা এত ধৈর্য দেখাতে পারতাম না। এটা কিন্তু সত্য কথা। তো এইটা গেল। তো তারপরে খলিলুর রহমানের বক্তব্য, উনি যে এতটা সময় আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে কাটালেন, সব থেকে বেশি সময় উনি কাটালেন এই গত 3 দিনের মধ্যে। ওনার আমাদের এনএসএ সম্পর্কে ওনার যা রিডিং, সেটা হচ্ছে অজিত দোভাল একজন শিশুর মতো সরল ব্যক্তি। মানে এটা লাইন টু লাইন বলছি আমি, মানে যেটা খলিলুর বলেছেন, উনি শিশুর মতো সরল ব্যক্তি, কিন্তু শত্রুর কাছে উনি পাহাড়ের থেকেও কঠিন। ফলে যাকে ভারতবর্ষের শত্রু বলে উনি মনে করবেন, তার ক্ষেত্রে সেই দেশের ক্ষেত্রে মানে অজিত দোভালের থেকে কঠিনতম মানুষ 2 জন পাওয়া যাবে না সারা দুনিয়ায়। এটা হচ্ছে খলিলুরের রিডিং, যেটা অজিত দোভালের সঙ্গে 3 দিনে বিভিন্ন সময় কাটিয়ে যে ওই সময় যেখানে যেখানে গিয়েছি শুধু আমার কাছে শুধু এসে কাগজ ধরিয়ে যাচ্ছে, সবাই এসে কাগজ ধরিয়ে যাচ্ছে। এখন তখনই একটা কথা ওঠে যে অনেক ভুল আপনারা করেছেন, অজিত দোভাল বলেছেন অনেক ভুল আপনারা করেছেন, ভুলের মাসুল আপনারা চোকাতে হয়নি এখনো, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও আপনারা কিন্তু একবারেই নজর দেননি এবং ভারতের বক্তব্যকে আপনারা উপেক্ষা করেছেন এবং ভারতবর্ষকে আরো নিচু করেছেন। এখন ভারতবর্ষ নিচু হতে 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 ভারতবর্ষের কোমর বেঁকে গেছে। পাকিস্তান হলে আমরা এত বলতাম না, আর পাকিস্তানের ক্ষেত্রে বলবো না, আলোচনাও করবো না, আমরা নামও নিই না। কিন্তু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনাদের স্বাধীনতার যুদ্ধে আমাদের একটা যোগদান ছিল, সেখানে আমাদের অনেক সেনা শহীদ হয়েছেন, আপনাদের 30 লক্ষ মা বোনেরা নির্যাতিত, নিপীড়িত এবং খুন হত্যার শিকার হয়েছেন। আমরা আপনার এই করুণ ইতিহাসটা আমরা জানি, আপনাদের স্বাধীনতার করুণ ইতিহাস, এবং ভারতবর্ষের সঙ্গে আপনাদের সম্পর্ক যে একেবারে টানা একটা মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা এই 16 মাসে আপনারা এতটাই বিচ্ছিরি করে দিয়েছেন, এতটাই বিগড়ে দিয়েছেন, এতটাই বিষাক্ত করে দিয়েছেন যে এখন বিষ আমাদের মাথায় উঠে গেছে। আমরা তাই বাংলাদেশ বলে আমরা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিইনি, কিন্তু আগামী 7 দিনের মধ্যে, 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি নিজেদের ভুলগুলো আপনারা না শোধরান, তাহলে আপনাদের কিন্তু চরম মূল্য দিতে হবে বা চরম দণ্ড আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার চরম দণ্ডটা কি উনি কিন্তু ভেঙে বলেননি। অর্থনৈতিক দণ্ড হয়তো দেবে না, ওই মারই হবে, হ্যাপি হোলি হবে, যেটা আমি বলেছি। এবার হ্যাপি হোলির জন্য প্রস্তুত থাকুন। এবার উনি বলছেন যে আমি তো বসে আছি, সবাই আসছে, একজন করে আসছে আর একটা করে ফাইল আমার হাতে গুঁজে দিয়ে যাচ্ছে। ওখানে বন্দর কর্তৃপক্ষের একজন ডিরেক্টর ছিলেন, তিনি এসে আমার হাতে একটা ফাইল গুঁজে দিয়ে গেলেন যে চট্টগ্রাম বন্দরে এই দিন আপনার পাকিস্তানি জাহাজ এসেছিল, তাতে চিটাগুড় ছিল দাবি করা হচ্ছে, কিন্তু চিটাগুড় ছিল না, সেখানে ছিল অস্ত্র। চিটাগুড়ের বস্তায় তিনে অস্ত্র এসছে আপনাদের ওখান থেকে। তো তার সমস্ত ইমেজ, থার্মাল ইমেজ, একবারে ছবির মতো ঝকঝক করছে, থার্মাল ইমেজ সেখানে একবারে কাগজে দিয়ে দেওয়া হয়েছে, এবং তার ডিটেলস কবে কবে এসছে, কতক্ষণ ছিল, সেই জাহাজের ক্যাপ্টেন কে, সেই জাহাজের খালাসি কারা ছিল, মানে আপনাদের এনওসি কে আপনাদের দিয়েছিল, সমস্ত কিছু তার মধ্যে ডিটেলসে লেখা রয়েছে, মোট 26 পাতার। ভারতবর্ষ একটা ঠিক করেছিল একটা ডসিয়েট দেবে, মনে করেছিল একটা ডসিয়েট দিয়ে দেবো আমরা, যা হয়েছে তা একটা মৌখিকভাবে হয়েছে, আমরা একটা লিখিতভাবে ডসিয়েট দেবো। পরে পিছিয়ে আসে এই কারণে যে মোহাম্মদ ইউনূসকে ভরসা নেই। কারণ খলিলুর একটা কথা বলেছেন, উনি তো এসে যা খুশি তাই করছেন, কোনদিন উনি তো পালিয়ে যাবেন, বাংলাদেশটা কি হবে? ওনার তো কোনো দায়বদ্ধতা নেই, উনি তো এসছেন একটা অন্তর্বর্তী সরকার হিসেবে, একটা অবৈধভাবে এসছেন, সেটা খলিলুর বলছেন, অবৈধভাবে এসছেন। আমরা যে আছি এটা কিন্তু অবৈধ নিয়োগ আমরা। তো যাই হোক, আপনারা তবু আমাদের সম্মান দেখাচ্ছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু উনি তো বলে চলে যাবেন, বাংলাদেশের মানুষ তো মরবে, এটুকু বোঝার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষেরও নেই, ওনারও নেই। আমার পক্ষ থেকে যতটা সম্ভব বোঝানো আমি বোঝাবো, কিন্তু তার ফল কি হবে তা আমার হাতে নেই। তখন অজিত দোভাল বলেছেন যে ফলের আশা আপনি করবেন না, আপনি আপনার কাজ করে যান, যে যার মতো ফল ভোগ করবে, আপনি চেষ্টা করে যান। এবার যখন ডিনার ফিনার যখন হচ্ছে রাত্রিবেলা 8:30টার সময়,
সেই ডিনারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছান ডক্টর জয়শঙ্কর, হাঁপাতে হাঁপাতে, শেষ পর্যায়ে এসেই প্রথম খলিলুরের দিকে এগিয়ে যান। খলিল তখন খাচ্ছিলেন, খাওয়া দাওয়া ছেড়ে চুপ করে বসে আছেন উনি। তখন পিঠে হাত দিয়ে বললেন, স্যার কেমন আছেন, হাউ আর ইউ? খলিলুর বলছেন যে আমি তো জিব্বে করবেন, আমি তো স্যার বলি, আমাকে স্যার বলছি, আমাকে স্যার বলবেন না, আমি তো আপনাকে স্যার বলি। না না, আপনি যে পজিশনে রয়েছেন সেই পজিশনে আপনাকে স্যার বলা উচিত। আর আমরা ভারতবর্ষ, আমরা মানুষকে সম্মান দিতে জানি। এখন সম্মান যদি কেউ না রাখতে পারে তার দায় তো আমাদের নেই। তাহলে এখন আপনাকে যেহেতু আমরা সম্মান দিচ্ছি, তাই আপনাকে আমি স্যার বলেই সম্বোধন করব। আপনি আমার স্যার বলে সম্বোধন করতেই পারেন, তাই সেক্ষেত্রে আমি তো আপনাকে আপত্তি করবো না। তখন খলিলুরের মানে এটা হয়েছে যে এত ভালো দেশ, এত ভালো আমাদের সঙ্গে তাদের সম্পর্ক, এই সম্পর্কটাকে অযথা আমরা বিষলাম কেন? তার আত্মপ্রলব্ধি হচ্ছে। তখন তিনি যে প্রকাশ করছেন যার কাছে, তাকে বলেছেন যে এই যে আত্মপলব্ধি আমার মধ্যে যে হচ্ছে না, এটা আমার কাছে একটা খুব দুর্বোধ্য লাগছে, আমি নিজে বুঝতে পারছি না কেন আমরা এটা করলাম। কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে রজার খলিল আরো অনেকগুলো চেষ্টা করেছিলেন। কিন্তু সবার আগে প্রশ্ন হলো, রজার খলিলকে কেন ডেকেছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল? এই প্রশ্নটির উত্তর আমাদের আগে জানা দরকার। ভারত কাউকে ডাকে কারণ তারা কিছু জানতে চায়, আবার কিছু জানাতেও চায়। এই মুহূর্তে নয়াদিল্লির মাথা ব্যথা কয়েকটা জায়গায় আটকে আছে। এক, ঢাকার অন্তর্বর্তী সরকারের ভঙ্গুর অবস্থান, বিশেষ করে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের ভীষণ খারাপ। দুই, পাকিস্তান আর কিছু প্রভাবশালী বিদেশি খেলোয়াড়কে নিয়ে ইউনূস সরকারের যে ভয়াবহ তৎপরতা বাংলাদেশে চলছে সেটি অ্যাড্রেস করা। তিন, শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় এবং তাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে, যেসব উস্কানিমূলক কথা বলা হচ্ছে, সেসব নিয়ে নিশ্চয়ই আলোচনার দরকার আছে বলে ভারত মনে করছে। এসবের মাঝেই ভারতকে হিসেব করতে হচ্ছে কোন দিকে দাঁড়াবে বাংলাদেশ। কারণ ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশকে ব্যবহার করে ভারতের শত্রুরা যে তৎপরতা শুরু করেছে সেটা তো বন্ধু সুলভ নয়। ফলে ভারতকে তো তার নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে, তাই না? এখানে একটি বিষয় খুব স্পষ্ট যে বাংলাদেশ চাইলেও ভারতের প্রভাব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারবে না বা চলতে পারবে না। ভারতের বিদ্যুৎ লাইন, জ্বালানি প্রবাহ, বাণিজ্য পথ, নিরাপত্তা সমন্বয় সবই এমনভাবে জড়িয়ে আছে যে হঠাৎ করে ভারতের সঙ্গে সম্পর্ক ঠান্ডা করলে সে আগুন সহসা নেভানো যাবে না, সে আগুন বাংলাদেশকে জ্বালিয়ে দিতে পারে। ইউনূস সরকারের প্রথম কয়েক মাসের নীতি ছিল ভারত বিরোধী এবং পাকিস্তান প্রেমের সন্দেহজনক মিশ্রণ। এখনো তা কন্টিনিউ করছে। প্রতি সপ্তাহে পাকিস্তান থেকে সেনাবাহিনীর লোক, গোয়েন্দা সংস্থার লোক এবং প্রতিদিন পাকিস্তানের হাই কমিশনার এক একজন উপদেষ্টার সঙ্গে দেখা করে কি আলাপ করেন বলেন তো? নিশ্চয়ই এমন কিছু যা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো যায়, সেসব বিষয় তো। তাতে ভারতের বিশ্বাস মারাত্মকভাবে ধাক্কা খাচ্ছে। ফলে দিল্লি এবার গা ঠান্ডা রেখে শক্ত অবস্থানের দিকে ঝুঁকেছে। এই প্রেক্ষাপটে খলিলুর রহমানের দিল্লি সফরটা ছিল ঠান্ডা ঘরে গরম বাতাসের মতো। তিনি আগে ভাগে পৌঁছান, মানে কিছু জরুরি আলোচনার দরকার ছিল তার পক্ষ থেকে। কিন্তু দিল্লি যেভাবে তাকে সীমিত অ্যাক্সেস দিয়েছে তা বলে দিচ্ছে যে ভারত কথার ফুলঝুরি আর শুনতে চায় না। তারা চায় নিশ্চিত প্রতিশ্রুতি, বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে। ভারতের সবচেয়ে সংবেদনশীল বিষয় এখন পাকিস্তানের গোয়েন্দা লাইন। দিল্লিতে দৃঢ় ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশের ভেতরকার অস্থিরতা আর সীমান্তের ফাঁক ফোকর ব্যবহার করে পাকিস্তানি নেটওয়ার্ক নতুন করে সক্রিয় হয়েছে। ভারতের দৃষ্টিতে এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা প্রভাব ফেলছে। রজার খলিলের ব্যাপারে কতটা কঠোর অবস্থান নেবেন সে নিয়ে নিশ্চয়ই ভারতের সঙ্গে আলাপ হয়েছে। ভারত সাধারণত তিন ধরনের সংকেত দেয় এই ধরনের আলোচনায়। এক হচ্ছে বন্ধুত্ব সুলভ সতর্কতা, তারপর কঠোর করা, এবং এই সফরে সতর্কতা এবং কঠোরতা দুটোই ছিল। বন্ধুত্ব সুলভ অংশটা আসলে সীমিত, কারণ বাংলাদেশ যা করছে গত 16 মাসে তা আসলে কোনোভাবে বন্ধুত্ব সুলভ নয়। ফলে এই আমন্ত্রণ রুটিন ভদ্রতা ছিল না। সতর্ক অংশ ছিল যে বাংলাদেশ যদি পাকিস্তানি নেটওয়ার্ক দমন না করে তার ফল ঢাকা টের পাবে খুব শিগগিরই। আর কঠোর অংশটা হলো শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া যাবে না, এবং নির্দ্বিধায় তিনি সেই বিষয়টি নাকচ করে দিয়েছেন। ভারত কখনো তার বন্ধুকে শত্রুর হাতে তুলে দেবে না। শেখ হাসিনাকে তো ফেরত পাঠানোর প্রশ্নই ওঠে না। ভারতের কথা স্পষ্ট জানিয়েছে বলে আমার সূত্র বলছে। এই অবস্থায় রজার খলিলের করণীয় আসলে কি? তিনি যে জটিল অবস্থায় দাঁড়িয়ে আছেন তা কেউ অস্বীকার করবে না। একদিকে ইউনূস সরকারের উপর ভারতের গভীর সন্দেহ, অন্যদিকে দেশের ভেতরে ক্ষমতার দাবি দেওয়ার লড়াই। এসবের মধ্যে দাঁড়িয়ে ভারতীয় নিরাপত্তা নির্দেশনা দেশে ফিরিয়ে নেওয়া আসলে সহজ নয়, কারণ তা করলে তিনি নিজেই সরকারের ভেতরে শক্তি হারাবেন। আবার ভারতকে ভুল বার্তা দিল তার পক্ষে বিপদ। তাই তিনি দিল্লি থেকে যে বার্তা পাচ্ছেন তা ঢাকায় হুবহু বলা অসম্ভব। গোপনে হয়তো বলবেন, কিন্তু প্রকাশ্যে সেটি তিনি বলতে পারবেন না। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। দিল্লির ধারণা এই নামেই অন্তর্বর্তী সরকার হলেও বা ইউনূসের সরকার হলেও এর নেপথ্যে কাজ করে কিছু বিদেশি শক্তি, যারা দক্ষিণ এশিয়ার ভারসাম্য বদলাতে চায়। ভারত সেটা জানে, তাই তারা রজার খলিলকে মনে করিয়ে দিচ্ছে যে
বাংলাদেশের স্থিতিশীলতা মানে ভারতের স্থিতিশীলতা। ঢাকার নিরাপত্তা ব্যর্থ হলে সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতও তার ফলাফল বা কনসিকোয়েন্স বহন করে। সুতরাং সাধু সাবধান। রজার খলিল এমন সময় দিল্লি গেছেন যখন ভারতের কূটনৈতিক গতি সবচেয়ে তীক্ষ্ণ। দেশ জুড়ে বড় বড় বৈঠক হচ্ছে, আন্তর্জাতিক প্রতিনিধির সাথে আলোচনা হচ্ছে। সব মিলিয়ে দিল্লি এখন সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। সেখানে গিয়ে তিনি শুধু কালো গাড়িতে ঘুরে বেরিয়েছেন, মানে রজার খলিল আর অনুষ্ঠানে বসে থেকেছেন এমন তো নয়। কথাবার্তা হয়েছে, কিন্তু সেটা ছিল খুবই একতরফা। ভারত বলেছে আর তিনি শুনেছেন। তারা চায় প্রমাণ যে বাংলাদেশের ভূখণ্ড অন্য কেউ ব্যবহার করে মানে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে না, এই প্রমাণ তাকে দিতে হবে। এমনকি দিল্লিতে যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের সঙ্গে যে বাংলাদেশের নাম এসেছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনও গুঞ্জন শোনা গেছে যে রজার খলিল শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগ তাকে দেওয়া হয়নি বলে নির্ভরযোগ্য সূত্র বলছে। দিল্লি এমন সময় কাউকে ওই লেভেলের এক্সেস দেবে না শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি জড়িত এর সাথে। আর ভারত এখন চাইছে কূটনৈতিক সিগন্যাল খুব নিয়ন্ত্রিত রাখতে। তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে দিল্লি যে বারবার ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে এবং সকলের অংশগ্রহণ একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে, সেটি আবারও পুনর্ব্যক্ত করেছে রজার খলিলের কাছে। যার মানে দাঁড়াচ্ছে রজার খলিলের সফরটা ছিল ভারতের দিক থেকে ঢাকার নরম হওয়ার প্রথম পরীক্ষা। সেই পরীক্ষায় তিনি কতটা উত্তীর্ণ হলেন সেটা এখনো স্পষ্ট না। তবে ভারত তাকে এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি যাতে ঢাকায় ফিরে তিনি উল্লসিত মুখে সাংবাদিকদের সামনে দাঁড়াতে পারেন। কি নিয়ে ফিরলেন তাহলে রজার খলিল দিল্লি থেকে? দিল্লি কা লাড্ডু কথায় আছে, এটা খেলেও পস্তায়, না খেলেও পস্তায়। কেউ কেউ বলছেন যে সেফ এক্সিটের খোঁজে গিয়েছিলেন তিনি। কেউ বলেন নির্বাসনে থাকা শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, নিরাপত্তার অজুহাতে সে সুযোগ তাকে দেওয়া হয়নি। এসবের সত্য যাচাই করা যায়নি, তাই সেসব নিয়ে নিশ্চিত দাবি আমি করছি না। তবে একটি প্রশ্ন তো থেকেই যায় যে ভারতের সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা কণ্ঠ বা অভিভাবক অজিত দোভাল তাকে ডেকে নিয়ে যে একটাই বার্তা দিয়েছেন, বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী তৎপরতা চলতে দেওয়া যাবে না, তুরস্কের অপতৎপরতা চলতে দেওয়া যাবে না, এটা কি রজার খলিল দেশে ফিরে বলতে পারবেন? আমার মনে হয় না। বললে তার নিজের রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত হবে, এই সরকারের অবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আর ভারতও প্রকাশ্যে বলবে না যে তারা এভাবে এই রজার খলিল তথা ইউনূসের সরকারকে চাপ দিয়েছে। তবে দুপক্ষই জনগণকে কি বলবে? তারা বলবে কূটনৈতিক সৌজন্য হয়েছে, আঞ্চলিক সহযোগিতার কথা হয়েছে, পারস্পরিক বন্ধুত্বের কথা হয়েছে, নিরীহ বাক্য এসব। আসল বার্তা থাকবে গোপন, আর সেই বার্তার প্রতিফলনই আমরা দেখতে পাবো মাঠে, সীমান্তে, নিরাপত্তা ব্যবস্থায়, কূটনৈতিক পদক্ষেপে আসছে সময়ে। আমার মনে হয় তারা মুখে কিছুই বলবে না কোনো পক্ষই, কিন্তু দুই দেশের কার্যক্রম আগামী কয়েক সপ্তাহে বলে দেবে দিল্লি রজার খলিলকে আসলে কি বুঝিয়ে দিয়েছে আর তিনি দেশে ফিরে সেটা কিভাবে সামলাচ্ছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।